চিঠিটা যখন পড়বি তখন হয়তো আমি আর থাকবো না, কিন্তু সারা জীবন তোর সাথে তোর মায়ের দোয়া থাকবে। একদিন তুই অনেক বড় হবি, মানুষের মতো মানুষ হবি, ঠিক যেমনটা আমি চেয়েছিলাম। যখন নিজেকে খুব একা মনে হবে তখন একবার হলেও অচিন্তপুর যাবি। এই অচিন্তপুরেই রয়েছে তোর একমাত্র দাদি যান, যিনি সকল কষ্ট ভুলে গিয়ে তার সন্তানের পথ চেয়ে আজও অপেক্ষা করছে। মায়ের আদর পৃথিবীর কোথাও না পেলেও তোর দাদি জানের কাছে কিন্তু অবশ্যই পাবি। মিয়া ভাই, আপনি কি এই গ্রামের নতুন মনে হয়? জি, আমি গ্রামে নতুন। মানে সই করার আগে ভালো করে পড়ে নিয়ে মানে? পূর্বে উত্তর কোরিয়া, দক্ষিণে পশ্চিম কোরিয়া, চারদিকে বিপদ আর বিপদ। কোন দিকে যাবেন আপনি হিসেব করে দেন। শোনেন, সই করার আগে কালো করে পড়ে নিয়ে, এই গ্রাম কিন্তু যেন তেন গ্রাম না। এই গ্রামের মানুষের মনের গতি সাজায় না। লালু পাগলা, লালু পাগলা, লালু পাগলা। চিঠিতে দেখানো মায়ের পথে হাঁটতে যেয়ে হঠাৎ করে দমকা হওয়ায় সবকিছু যেন থমকে গেল। নিঃশ্বাস থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা শব্দ আমি খুব স্পষ্ট করে শুনতে পাচ্ছিলাম। দার্শনিকের চোখে দর্শনীয় স্থান যেমন তার অলৌকিক সৌন্দর্যে মুগ্ধতা ছড়ায়, ঠিক তেমনি সে যখন হাসছিল মনে হচ্ছিল অচিন্তপুরের কোনো এক মায়াবতী কিংবা মুক্তার মতো সূর্যের আলোয় উঠতে থাকা এক রঙিন প্রজাপতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো দাদি? দাদি? কোন বাড়ির নাতি আপনি? কার সওয়াল? আমি আবির, তোমার নাতি, তোমার ছেলে আফনান আলীর একমাত্র ছেলে। আবির, আমার আপনার ছেলে ভাই, 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 কেমন আছো দাদি? ভাই, ও ভাই,
না দাদি আসেনি। দাদি, আমি কিন্তু শহর থেকে গ্রামে আসছি তোমার সাথে কদিন থাকার জন্য। থাকতে পারবো তো? আল্লাহ, আল্লাহ তুমি মুখ ফিরে চাইছো আল্লাহ। আল্লাহ ভাই, তোমার যতদিন খুশি তুমি আমার কাছে থাকো। আরে তোমার দেখার লাগিয়া বাচ্চা এসে আমার চোখে চোখে কমে গেছে বাবা। বাইরে বুকের মধ্যে হাহাকার, বুকটা খালি খাকা করে। আব্বাই আসবে তো? আসবে। এই তোর আব্বারে এই বুকটা দিয়ে আমি আগলে রাখছি। তারপরে শহরে গেল আর এই বুকে ফিরে আসে না। টাকা বড় স্বার্থপর জিনিস রে ভাই, বড় স্বার্থপর জিনিস। দাদি ক্ষুধা লেগেছে, চলো। চল ভাই, চলো। আমার কাছে দিয়ে। না না, কোনো সমস্যা নেই, চলো। কি তোমার বাড়ি থেকে কুসুম আইছে? কুসুম নাই নাই তো। আরে এদিকে তো গেল, তোমার বাড়ির দিকে একটু খুঁজে দাও। আর দূর আমার ভাই তাই বুকেন দেখ, অন্য কোন দেখ। কি হয়েছে ভাই? কোনো সমস্যা? আরে ভাই মেলা সমস্যা। সন্ধ্যাবেলা ভাজা মাছ নিয়ে বাইরে ছিল, ধরছে ভূতে। ভূতে ধরেছে মানে? এখন কি করবেন? আরে বাড়িতে ওজা আনছি, পিঠাই এক করে ভূত ছাড়াই দিব। না না ভাই, আমার মনে হয় আপনাদের কোনো ভুল হচ্ছে। ওনাকে কোনো ভূতে ধরেনি, কোনো একটা মানসিক রোগে আক্রান্ত হয়েছে সে। আপনি ওনাকে নিয়ে ডাক্তারের কাছে যান। আরে ভাই 100টা ডাক্তার মূল একটা ওজা হয়। ওজার কাম কি ডাক্তার দেওয়া হয়? পিঠাইয়া ভূত ছাড়াই তো হইব। আসে নাই না, খুঁজতেছি। কি ব্যাপার দাদি, এখনকার যুগে এসে মানুষ এসবে বিশ্বাস করে? তো কি করবো, গ্রামে তো শিক্ষা দীক্ষা শিক্ষিত লোক এসব আছে নাই তো। কেন? এই এলাকার মানুষজন শিক্ষিত না, মানে পড়াশোনা জানে না? লেখাপড়া করার লেগে পরিবেশ লাগে রে ভাই, পরিবেশ লাগে। হাই স্কুল কলেজ এগুলোর কথা বাদই দিলাম, একটা কোন রকম খেতনা প্রাইমারি স্কুল আছে, তাও তো বর্ষাকালে ডুব মারে। ডুব মারে মানে? ডুব মানে ওই যে পানি উঠে তো পোলাপান স্কুলে যায় না। ঠিক তোর আব্বার মতো। কিন্তু তোর আব্বা কিন্তু খুব ভালো ছাত্র আছিল, কোনোদিন ক্লাস মিস দেয় নাই। পানি উঠলে সাতটায় স্কুলে যাইতো। গ্রাম থেকে দূরে হাই স্কুলে ভর্তি হয়ে জিদ করলো, বায়না করলো, দিলাম। হ্যাঁ সালা ম্যাট্রিক পরীক্ষা, কি করি। তোর দাদা একজোড়া কানের দুল দিছিল আমারে, এটা বেচা পরীক্ষার ফর্ম ফিল আপ করে দিলাম। খুব ভালো ফলাফল করছিল। তারপর শহরে গেল, চাকরি পাইলো, মারাডে বুল্লা গেল, গ্রাম বুল্লা গেল, আরে মুখে ফিরা হইল না। টাকা পয়সা খুব স্বার্থপর জিনিস রে ভাই, আপন মানুষরা পর করে দেয়। থাকে এগুলো কই আর কি করবো। চল ভাই, তুই মেলা সফর করে আইসস, অনেক পরিশ্রম হয়েছে, চল ঘরে চল। ওষুধ আমি কেমনে খামো? আমি তো কিছু বুঝতেছি না। আসলি আমার একটু উপায় কইয়া দিয়া যা। কই গেলি? হায় রে, আমার এখন কি হইব? হ্যাঁ? আরে কি হইছে, এমনি চিল্লাচিল্লি কেন? আরে দেখ না, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই ওষুধ খাওয়ানোর তারিখ আছে কি না কিছুই তো জানি না। ওরে মা, তুমি খাইবা ওষুধ, তুমি ওষুধের তারিখ দেখে কি কইবা? আল্লাহ, কি কস? আরে দোকানদার যদি ওই তারিখ ছাড়া ওষুধ দেয়া দেয় তো খাইলে আমি মরে যাবো না? আমার হচ্ছে ক্যান্সার, আমি ক্যান্সারে মরু। আমি কেন অন্য অসুখে মরু? ক্যান্সার একটা ব্যাপার আছে না? হায় রে আমার জ্বালা, তোমার খাওন দরকার ওষুধ, তুমি ওষুধটা খাও, এত কিছু ভাবা লাগবো না তোমার। বাবা লাগবো, লেখাপড়া জানি না দেহে তো পড়তে পারতাছি না। ও মা, তুই আমার লেখাপড়া শেখা দিই। আচ্ছা ঠিক আছে, শিখা মনে। এখন সুন্দর করে ওষুধটা খাও, আমি তো পাশের বাসায় যাই, যে শিলা আছে না, ওরে আজকে দেখতে আইব। ওর বিয়া হয়ে যাইতেছে, তরে আমি এখনো বিয়া দিতে পারলাম না।
কোনো ব্যবস্থাই করতে পারলাম না। কেমনে করুম, একলা মানুষ। আর তোরে বিয়া দিলে আমি কেমনে থাকুম একলা একলা? আমি কেমনে বাঁচুম তোরে ছাড়া? আমরা থাকার ডাক্তার বাবা আমি এখানে একদম ঠিকঠাক আছি, কেন শুধু শুধু এগুলো বলছো? আমার যতদিন মন চায় আমি এখানে থাকবো, তারপরে চলে আসবো। কি ঠিকানা খুঁজে পাইছো? আমি কিন্তু ঠিকানা ঠিকই খুঁজে পাইছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তো বাবা, তোমাকে তো চিনতে পারলাম না। আমি আফনান আলীর ছেলে, ওই যে ওই বাড়ির আফফান আলী? আফফান ভাই? ও হ্যাঁ, তো আমার এই গ্রামের একমাত্র শিক্ষিত পোলা। বলছি সে শহরে নাকি অনেক বড় চাকরি করে। আজকে যদি আফফান ভাই থাকতো তাহলে কি ওই লালুর মতো সাবাল পাগল হইতো? আচ্ছা চাচা, এই গ্রামের মানুষ এখনো এত কুসংস্কারাচ্ছন্ন কেন? ব্যাপারটা কিন্তু খুবই অ্যালার্মিং। আর এই লালু পাগল, ওনার ওনার কি হয়েছে? উনি টেপ রেকর্ডারে সবসময় একটা কথা বাজায়, এই কথার মানে কি? ও, ওই লালু পাগলের কথা কইতাছ তো? ও তো পাগল ছিল না, পাগল হইছে। কিভাবে? ওই আমাকে চেয়ারম্যানের জন্য আজ থেকে 5 বছর আগে ওই লালুর ঘর ঝড়ে ভাঙ্গা পড়ে। লালু চেয়ারম্যানের কাছে 40,000 টাকা সুদে ধান নেয়। তারপর যখন লালু চেয়ারম্যানের কাছে টাকাটা শোধ দিবার যায়, তখন এইসব আপনি কি করতেছেন চেয়ারম্যান সাহেব? আমি আপনার কাছে 40,000 টাকা নিছি, আপনি এখন করতেছেন 4 লাখ টাকা। 4 লাখ নিছস বলেই তো কইতেছি, আমি কি বানায়া কইতেছি? না না চেয়ারম্যান সাহেব, আপনার ভুল হইতেছে। আমি 40,000 টাকা নিছিলাম চেয়ারম্যান সাহেব। এই দেখ, দলিলের শূন্য গুণা দেখ, করা শূন্য আছে। না 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 চেয়ারম্যান সাহেব, এটা হইতে পারে না চেয়ারম্যান সাহেব। আমি লেখাপড়া জানি না তাই বলে আপনি এত বড় প্রতারণা করবেন আমার সাথে? আমি এর বিচার চাই, আমি থানায় যাই মামলা করুন। এই, কি কইলি তুই? এই বেটা, কি করবি কইলি? হ্যাঁ, আমি থানায় মামলা করুন, আমি 4 লাখ টাকা কই থেকে দেবো? তোর একটা মাইয়া আছে না, ওরা কলকাতা বাড়িতে পাঠাই দিবি, মাসে মাসে টাকা কেটে লাগবে, বুঝছস? আবার ঠিক কইছি না? একদম ঠিক কইছ। যা, তোর মাইয়ারে পাঠাই হবে। আমি আপনারা দেখে ছাড়ুম, আপনার ছেলের ভাত খাওয়ায় ছাড়ুম আমি। এই যে শরীর আপনার গ্রামবাসী, আমি তার কাছ থেকে 40,000 টাকা নিয়েছিলাম, আর এখন সে চালের সাথে একটা শূন্য বসায় নিয়ে কইতেছে 4 লাখ টাকা নিয়েছি। আমি গরিব মানুষ, আমি 4 লাখ টাকা কম দিয়ে দেবো। আপনারাই কর, এই বিচার করেন আপনারা। এই, তোরে মাত্র বুদ্ধি দিলাম না? যা, তোর মাইয়ারে পাঠাই যা আমার কাছে। বস! আল্লাহ! বাঁচাও! গ্যাঞ্জামের কিছুদিন পর ওই লালুর পরিবারের সবাই সবাই একাটা উদা হইয়া যায়। তারপর থেকে লালু পাগল হইয়া যায়। ইস, আজকে যদি লালু কিছুটা লেখাপড়া জানতো।
এই গ্রামের মানুষ ভালো, কিন্তু শিক্ষার আলো নাই। সবই লোক এই চেয়ারম্যানের চক্রান্ত। হারামজাদা, ও চায় না কেউ শিক্ষিত হোক। যদি এর ক্ষমতাটা আবার চলে যায়, ওর এসব কার সাথে যদি সবাই টের পেয়ে যায়, এর লিগা। দাদি, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই গ্রামে একটা স্কুল দিব, নৈশ বিদ্যালয়। এমন একটা স্কুল যে স্কুলে সকল বয়সী মানুষজন আসবে পড়াশোনা করবে। এরপর আর লালু পাগলের মতো কাউকে ঠকতে হবে না, কোনো কুসুমকে আর ভূতে ধরেছে বলে টর্চারের শিকার হতে হবে না। এমনকি আমার বাবার মতো শিক্ষিত মানুষ এই গ্রামে না ফিরলেও এই গ্রামের মানুষ শিক্ষার অভাব অনুভব করবে না। তুই কি পাগল হইছস? আরে এই এলাকার মানুষ হলো গাউরার গাউরা, পড়াইতে গেলে তুই পাগল হয়ে যাবি গা। তাতে কই কি ভাই, তার কাছে কয়দিন থাইকা তুই যা গা। চলে যদি যেতে হয় তাহলে আসলাম কেন? মানুষের তখনই চলে যাওয়া উচিত যখন চলে যাওয়াটা সার্থক হয়। এখন আমার বাবার মতো লোক এই গ্রামে না ফিরলেও তার উত্তরসূরি হিসেবে আমি না হয়। বুঝলাম, রাইতের স্কুল খুলবা, কিন্তু এই স্কুলের মাস্টার কে? আমি পড়াবো। আমি ভেবেছিলাম আমি এই গ্রামে কিছুদিন থাকবো, কিন্তু না দাদি, আমার এখন মনে হচ্ছে আমার এই গ্রামে আরো অনেকদিন থাকতে হবে। কিন্তু দাদা ভাই, তুমি ঘর পাইবা কই? ঘর বানাবো দাদি, ঘর বানাবো, শিক্ষার ঘর। আচ্ছা দাদি, তোমাদের এই গ্রামে এমন কোন ছেলে আছে যে মোটামুটি শিক্ষিত, কিছুটা পড়াশোনা করেছে? কেন? আমার এমন একজনকে দরকার, সে আমার সাথে সাথেই থাকবে, আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। ঘর থেকে মানুষজনকে স্কুলে নিয়ে আসার দায়িত্বটা আমি ওকে দিতে চাইবে। আছে একজন। কে? মিল্টন। হাসতো একটা বান্দর, 5 পাস কইরা ক্লাস 6 একদিন গেছিল। আহা, এই লইয়া তার কি অহংকার, ওর লোকে কথাই কওয়া যায় না। না, এই জীবন আর ভাল লাগে না। গ্রামে সব অশিক্ষিত, আমি শুধু শিক্ষিত। সারাদিন এত কাজে ব্যস্ত থাকি, একটা শরীর কয়জনকে দেওয়া যায় কর? মাঝে মাঝে মনটা চায় অপরে কই নে শরীরটা 2 ভাগ করে লয়ে যা, তাও শান্তিতে থাক। আপনি কতদূর পড়াশোনা করেছেন? এটা তো এই গ্রামের সবাই জানে। আমি ক্লাস 5 পাস করে 6 একদিন ক্লাস করছি, ফেরাস বই ছিলাম। ফেরাস বয়? আরে ফেরাস বই মানে বুঝেন না, প্রথম ভালো। আমগো সময় 3 জন পরীক্ষার্থী ছিলাম, এর মধ্যে বাকি 2 জন রে জাল খাওয়ায়া পায়খানার মধ্যে পাঠাই দিছি। পরীক্ষার সময় ওরা পায়খানায় ছিল, আমি একলা পরীক্ষা দিছি, একলা ফেরাস পেয়েছি। আসলে শব্দটা ফার্স্ট বয়, ফার্স্ট ওইটাই আপনার কাছে ওইটা হইতে পারে, আমার কাছে ফেরাস। না না, আচ্ছা আমি আপনাকে গ্রামের মানুষদের সাথে কথা বলতে বলেছিলাম স্কুলের ব্যাপারে, এবং একটা রেজিস্টার খাতার কথা বলেছিলাম, ঠিক আছে? এই যে আনছি। থ্যাংক ইউ। এই কি জাস্ট এই কজন? শুকরিয়া করেন, এই কয়জন এতে রাজি হইছে, বাকিরা তো আশা দিছে। হোয়াট ইজ মনচুর? মনসুর? আপনার তো শতে অনেক ঝামেলা আছে, দেখি বানান ভুল হলো কিভাবে? আরে আমি তো আপনারা টেস্ট করছি যে আপনি কত বড় শিক্ষিত। আমি যদি কামে ফাঁকি দেই, এর লগে আপনিও কামে ফাঁকি দিবেন কিনা এটা জানার লাগে টেস্টটা করছি।
আচ্ছা ঠিক আছে, আপনাকে যে কারণে আসলে ডাকা সেটা হলো যে আপনি আমার স্কুলে আমার সাথে অ্যাসিস্ট্যান্সি করবেন, আপনি আমার অ্যাসিস্ট্যান্ট হবেন আর আমি মানুষকে পড়াবো। অ্যাসিস্ট্যান্ট করুন না। কেন কেন? আমি এই এলাকার সবচেয়ে শিক্ষিত পোলা, কত কষ্ট করে পড়াশোনা করছি। অ্যাসিস্ট্যান্ট যদি করি তাহলে তৈব না, আপনি আমারে টিচার বানান। না না, আপনি টিচার হতে পারবেন না, আপনার মানে আসলে আপনার যোগ্যতা অনেক বেশি, টিচারের থেকে অনেক বেশি কিছু ডিজার্ভ করেন। তো আমি বলতে চাচ্ছিলাম আমি পড়াই, আপনি আমার অ্যাসিস্ট্যান্ট হন। আচ্ছা আপনি যদি করতে না চান কোনো প্রেশার নেই, আমি আমি অন্য কাউকে দেখছি, জবটা আমি অন্য কাউকে অফার করবো, সমস্যা নেই। ভাই আমি 4 বছর ধরে বেকার, এত শিক্ষিত একটা পোলা চাকরি পাই না, মানুষের কাছে মুখ দেখাতে পারি না। বেতন কত দিবেন আপনি আমারে? 10,000। 30,000 টাকা। 30,000? এই জবের জন্য 30,000? আরে মানুষে জানবো 30,000, আপনি আমার 10,000 টাকা দিয়ে। Okay, so let's take the first initiative to decorate our temporary school. ইংলিশ তো আমিও পারি, খালি কই না। তো আমরা তাহলে যতদিন না পর্যন্ত একটা স্থায়ী ঠিকানা পাচ্ছি স্কুল করার জন্য, আমরা আপাতত আমাদের স্কুলটা একটা খোলা জায়গায় করবো, একটা খোলা মাঠে। ওকে 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 ওকে, ঠিক আছে, যাতে মানুষজন জানতে পারে। ইয়েস। বাংলায় ওটা এত সুন্দর করে কয়। জি না কিছু না কিছু না, চলেন যাই। শোনো, তোমরা এখন থেকে আমার স্যার ডাকবা। আমি এই স্কুলের সেকেন্ড মাস্টার, তোমাদেরকে আমি নিজেই পড়াবো। এই জন্য বলতেছি একটা কথা, সেটা মন দিয়ে শুনবা তোমরা। আমাকে কিন্তু খুব খুব করে সম্মান করতে হবে, বুঝছো? করবা সম্মান? মনে থাকে এ মনের পোলা, তোর সাহস কেমন হলো? তুই আমার পড়াবি? হ্যাঁ, এককালে তোর বাপরে আমি কামি খাইছি, বুঝছাস? ভুলে গেছে সে কথা, তুই আমার পড়াতে চাস? সরি জ্যাঠা মিয়া, ভুল হয়ে গেছে। বেয়াদব। পড়া শুরু করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বসেন আপনারা বসেন। কেমন আছেন আপনারা? জি স্যার, ভালো আছেন স্যার, আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কি বুঝতে পারি? অবশ্যই, প্লিজ ওনাদের বসতে দেন। আচ্ছা, এখন তোমরা সবাই এক একজন করি নিজেদের পরিচয়টা স্যারকে বলবা, ঠিক আছে? হ্যাঁ, শুরু করো। স্যার আমার নাম মনসুর স্যার, লোকে আমাকে ডাকাত মন্ত্রী হিসেবে চেনে স্যার। স্যার এটা আমাদের পারিবারিক ব্যবসা স্যার। স্যার আমি আমার জীবনে 537 বার ডাকাতি করেছি স্যার, কিন্তু 538 বার ডাকাতি করার সময় আমার জীবনে লজ্জাজনক একটা ঘটনা ঘটে যায় স্যার। স্যার আমি গ্রাম থেকে একটু দূরে স্যার শহরে একটা বাড়িতে ডাকাতি করতে চাইছি। সেটা যাওয়ার পরে একটা পিসি আমার দিকে কয়, ফোর ইউ। স্যার আমি তো ভাবছি পিসি আমার গালি দিয়েছে স্যার, আমি না বুঝি নাই স্যার। এরপরে পিসি আমার ভয় পাওয়ার বদলে স্যার পিসি আমাদেরকে খেয়াল খেয়াল করে হাসি করছে স্যার। স্যার আমি অনেক লজ্জা পাইছি স্যার ওইতে। এরপরে স্যার আমি ডাকাতি করে ছেড়ে দিচ্ছি স্যার। গুড, এসব খারাপ কাজ ছেড়ে দেওয়া উচিত। স্যার আমি তো আবার ডাকাতি করবো স্যার। আমি এখান থেকে ইংলিশ শিখবো স্যার, শেখার পরে আমি ওই বাড়িতে আবার ডাকাতি করবো স্যার। ডাকাতি করার পরে ওই পোলার আমি হাউ আর ইউ এর অ্যান্সার দিয়ে আসবো স্যার। স্যার হাউ আর ইউ মানে কি স্যার? আপনি কেমন আছেন? কারণ ভালো আছি স্যার। না না, হু আর ইউ মানে আপনি কেমন আছেন, আপনাকে প্রশ্ন করেছিল। বললেন কি স্যার? আমি খামাকে পোলাটা এত খারাপ ভাবলাম? স্যার আমার নাম রশিদ মেম্বার। অশিক্ষিত হওয়ার কারণে কম চুরির হিসাব নিকাশ ঠিকঠাক মতো দিবার পারি। খাইলাম ধরা, খাইলাম মায়ের। গম চুরির কারণে রশিদ মেম্বার থেকে গম চোর মেম্বার হয়ে গেলাম। এখন আমার একটাই চাওয়া, আমি শিক্ষিত হইব, তাই লেখাপড়া শিখতে হয়। শিক্ষার কি দাম আমি বুঝতে পারলাম না। স্যার আমি মতি, বাপ মায় আদর করে নাম রাখছিল মতি মিয়া। তো এই গ্রামের বেবাক মানুষ আমার মতি চোর করে ডাকে। চরিত্রে কিঞ্চিত সমস্যা আছে তো স্যার, তাই। স্যার একটা জিনিস কি জানেন, আমি এই পর্যন্ত জীবনে 1227 বার চুরি করছি। তো আমার একটা ইচ্ছা স্যার, আমি মইরা গেলে কেউ জানি স্যার আমার মতি চোর করে না ডাকবার পারে, সবাই যেন আমার কয় শিক্ষিত চোর, শিক্ষিত মতি। এর জন্য আমি আপনার এই জায়গায় শিক্ষা নিবার আইছি। শিক্ষা নিয়ে যদি মইরা যায় সবাই আমার শিক্ষিত মতি, এইটাই আমার এখন জীবনে একমাত্র ইচ্ছা স্যার। স্যার আমার নাম বেল্লাল স্যার। আমার স্যার শিক্ষিত একটা খায়েশ আছে স্যার। স্যার আমি একটা বিদেশি মাইয়ারে পটাইতে চাই স্যার, যাতে করে স্যার প্রেমের টানে বিদেশ থেকে এখানে চলে আসে, আমার যাওয়ার সময় আমারে লইয়া যায় স্যার। আমার নাম শিউলি, আমার মার নাম গোলাপি। আমার মা ক্যান্সারের রোগী। হ্যাঁ স্যার,
আমার ক্যান্সার হয়েছে, তাতে কি হয়েছে? আমি চাই মরার আগে আমি যেন শিক্ষিত হয়ে মরতে পারি, আমার মাইয়াটাও যেন শিক্ষিত হতে পারে। আপনাদের সবাইকে আমার পছন্দ হয়েছে। শিক্ষার আরেক নাম আলো, আপনারা জানেন তো? এই আলো কিন্তু বাজারে পাওয়া বাল্বের কোনো ফিল্মেটের আলো নয়। এই আলো হচ্ছে মনের আলো, যেটা হৃদয়ের মাঝে থাকে। এই আলো দিয়ে আপনি পুরো পৃথিবীকে আলোকিত করতে পারবেন। পুরো পৃথিবী কেমনে স্যার? আমরা কি সূর্য নাকি? কি উল্টা কথা বল? আগে স্যারে কি কয়টা শুনবি, তারপর কথা কবি। মন্ডা ছয় কান্ডা ধরে তিনবার উঠবো। মিল্টন, আমি এখানে সবাইকে হাসি খুশি ভাবে পড়াতে চাই, তো শাস্তির কথা বলবেন না প্লিজ, মনে থাকবে? জি স্যার। আলো দিতে সবসময় সূর্য হতে হয় না মতি ভাই, সৎ হতে হয়, এটা পবিত্র মন থাকতে হয়। সবসময় মনে রাখবেন একটা কথা, একজন সৎ মানুষের তৃতীয় স্থান অর্জন একজন অসৎ মানুষের প্রথম স্থান অর্জনের চাইতে অনেক বেশি সুখের এবং গৌরবের। আমি হয়তো আপনাদের চাইতে ভালো, কিন্তু আপনারা আমার চাইতে অনেক বেশি যোগ্য, যেটাকে ইংরেজিতে বলে ডিজার্ভিং, মোর ডিজার্ভিং। আপনারা আমার চাইতে অনেক বেশি ডিজার্ভিং, কারণ জীবন নামক যুদ্ধে আমি যা দেখিনি আপনারা তা করে দেখিয়েছেন। হাজারো প্রতিকূল অবস্থায় আপনারা হাসতে ভোলেন না। তাই জীবন যুদ্ধে হারা যাবে না, লক্ষ্য থেকে সরা যাবে না। স্যার আসি। আমি সেদিন আপনাকে বাস স্ট্যান্ডে দেখেছিলাম। জানি, কিভাবে? কারণ আমিও আপনাকে দেখছিলাম। মার ক্যান্সার? মা ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নাই তো, এ কারণে আমার যে ইচ্ছা আমি পূরণ করার চেষ্টা করি। আমি এই গ্রামে নতুন তো, একটু সময় দিতে পারবেন আমাকে গ্রামটা ঘুরে দেখার জন্য? জি অবশ্যই, আপনি বললেন আমারে কবে ঘুরবেন, আমি নিয়ে যাবো। কাল? ঠিক আছে, আসসালামু আলাইকুম। একদম শিক্ষাই ছাড়া, লেখাপড়া আমি শিক্ষাই ছাড়া, কি কি হয় তা দেখুন না, যা মন চাই তাই করতে করতে ঠিকই শিখাবা না। হয়েছে, বহুত লিখছো, যথেষ্ট বাগডুম বাগডুম। আসো, খাউন দিছি, খাইতে আসো। আমি কি ভাবতেছিলাম জানোস, আমি একটু চৌধুরী কেউ বাড়ি যাব। সৌদি বাড়ি কেমন যাবা? স্যারের দেখার পর থেকে আমার মনটা নুন থেকে মনে আকুলি বাকুলি করতেছে, খালি তার কথাই মনে পড়তেছে। হায় হ্যাঁ মা, এটা দেখি তোমার আরেকটা অসুখ হয়ে গেল, জানো উপায়? উপায় আছে, আমার স্যারেরই লাগবে। কি কইতাছো মা এগুলা তুমি? তোমার তো দেখি বুড়া বয়সে বিমতে ধরছে, এখন যদি এগুলা করো মাইন্ডে তোমারে কি কইবো? আর হ্যাঁ হলো জোয়ান পোলা, কি কইলা রে আম্মা? সিন্নির লগে দেখা নাই তিরিতের কুতকুতি। আমি কি আমার কথা কইছি নাকি? আমারে বিয়া করলে তো স্যারের আর একটা বিয়া করতে হবে, আর আমি পাঁচ বই বা কয়দিন। এই যে আপনারা না কইছি মরনার কথা কোনোদিন মুখে আনবেন না, আর একবার যদি জানো তখন কিন্তু আমি তোমার কথা বলা বন্ধ করে দিব। মা পাগল ভাইয়া আমার কয় কি, আরে বাপ মা কি সারা জীবন কারো বাইচা থাকে? কারো বাপ মাই বাইচা থাকে না, তাই বাপ মা দোয়া করে তার সন্তানটা যেন অনেক সুখে থাকে, অনেক ভালো থাকে। তুই হলো গিয়া আমার 7,000 টন। আল্লাহ কি আমার 2টা সন্তান দিছে? একটাই দিছে। তুই যদি না থাকতিস আমি ফুল। ওষুধে কি আমার কাম হয়? আমার ওষুধ তোমার মাইয়া, আমার সোনার টুকরা মাইয়া। হয়েছে থাক, কাল তো নিজের কথাই কইতাছো। আমার মনে হয় তুমি ছাড়া আর অনেক মানুষ আছে, আমার তো তুমি ছাড়া কেউ নাই মা। হ, এতদিন তরে নিয়া আমি মেলা ভাবনায় ডুবে থাকতাম, তাই আমার ভাবনাটা আর একটু কমছে। কেন আমার আবার কি হয়েছে? আরে স্যার আছে না, জানোস মা
আমি সব সময় বিশ্বাস করতাম একটা রাজকুমারের মতো পোলাইব, আইসা হাতটা বাড়াই দিব, তোর হাতটা ধইরা নিয়ে যাইব ওই অচিন্তপুর থেকে, সুখপুরে নিয়ে যাইব। সেখানে থাকবো না কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো খারাপ মানুষ। স্যারেরে দেখার পর থেকে না আমি ওই কথাগুলাই ভাবতাছি। কি যে করবা, হ্যাঁ শহরের মানুষ, কত বড় বড় জায়গায় থাকছে, গাড়ি ঘোড়ায় চলছে, আর আমরা তো থাকি গ্রামে। আমার লগে কি তারে মানাইবো? এটি কি যায় নাকি? তো কল্পনাও চিন্তা করা যায় না এগুলা। হেরি যদি মাইনছে শুনে মাইনছে আমার পাগল করবো আমার, এগুলা ব্যাপার তুমি কিছু কইবই না। আরে মায়ের মন মায় ঠিকই বুঝতে পারে। দূরু মা, তুমি খালি উল্টা পাল্টা কথা রাখো আর আহো, আমি খাওয়ান দিছি, আহুনি আহো। আচ্ছা যাইতেছে। তার চোখের পলকে আমার মনের হরফে রেখা রঙিন তুলিতে আকাশ স্বপ্ন সাজায় কে। তার চোখের পলকে আমার মনের হরফে রেখা রঙিন তুলিতে আকাশ স্বপ্ন সাজায় কে। ঘাস ফুলে শিশির ছোঁয়া হিমেল বাতাসে, মেঘের ঘামে মিষ্টি হাওয়ায় দোল দোলায় কে। সে তো আমার চয়ন, দু চোখের নয়ন, মৃদু আভায় উড়ে যাচ্ছে যে ভেসে। সে তো আমার চয়ন, দু চোখের নয়ন, মৃদু আভায় উড়ে যাচ্ছে যে ভেসে। আমার পরাণ পাখির তুই কই রইলা রে, আমার সূর্য দিঘল বাড়ির তুই আপন কইরা নে। তাহার মন কান্দে রে সোনার দিল দরিয়া রে, আমার পরাণ পাখির তুই কই রইলা রে। ব্যক্তিভেদে অভ্যাস, চিন্তা, যোগাযোগের ধরনের উপর ভিত্তি করে আমাদের সবার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমার একটা প্রশ্ন, হয় কাথে ওই করে কে থেকে দূরে রা খুন পাইরা গেছি। ভেসে চিঠি লিখে যায় কোনো এক দুপুরে, আমি পরাণ জুড়ে তোর মনের কিনারে। ভেসে চিঠি লিখে যাই কোনো এক দুপুরে, রাখি সোনার পালঙ্কে একা মনের মিলনে, জানি আসবে সেদিন মাখা কবিতার আলোকে। সে তো আমার সময় সুবি নদী প্রলয়, মৃদু আভায় উড়ে যাচ্ছে যে ভেসে। সে তো আমার সময় সুবি নদী প্রলয়, মৃদু আভায় উড়ে যাচ্ছে যে ভেসে। আমার পরাণ পাখির তুই কই রইলা রে, আমার সূর্য দিঘল বাড়ির তুই আপন কইরা নে। তাহার মন কান্দে রে সোনার দিল দরিয়া রে, আমার পরাণ পাখির তুই কই রইলা রে। আমার পরাণ পাখির তুই কই রইলা রে, আমার সূর্য দিঘল বাড়ির তুই আপন। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনি যদি আমাকে এই গ্রামটা না ঘোরাতেন আমি কখনো বুঝতেই পারতাম না যে অচিন্তপুর এত সুন্দর। আপনি আমার গ্রামের মেহমান, বড় হয়েছেন শহরে, উঁচা উঁচা দালানে বড় হয়েছেন, গাড়ি ঘোড়ায় চড়ছেন, দেশ বিদেশ ঘুরে বেড়াইছেন। জানি না আমাকে এই সাদামাটা গ্রাম আপনার কেমন লাগছে। এ কি মুহূর্তেই পর করে দিলেন? না না, আমি ওভাবে বলতে চাই নাই। আমি জানি, আমি জানি আপনি ওভাবে বলতে চান। আসলে কি জানেন, মানুষ চাইলেই নিজেকে পরিবর্তন করতে পারে। কঠোর পরিশ্রম দিয়ে মানুষ অনেক সুন্দর দালান কোঠায় থাকতে পারে, দামি দামি গাড়িতে চড়তে পারে, আবার দেশ বিদেশ ঘুরতে পারে। কিন্তু মানুষ দুটো জিনিস
কখনো পরিবর্তন করতে পারে না। প্রথমটা নিয়তি, দ্বিতীয়টা গন্তব্য। আপনার নিয়তিতে যদি আপনার গন্তব্য ঠিক করা থাকে তাহলে আপনার সেখানে যেতেই হবে, আপনি যেতে বাধ্য। আমার মা আপনাকে স্যার হিসাবে খুব পছন্দ করছে। ওই দিন ক্লাসে কইলেন না, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল সুন্দর একটা মন থাকা, যেটা আপনার আছে। আপনার মতো যদি সুন্দর মন সবার থাকতো তাহলে কতই না ভালো হইতো। আপনি জানেন, আমার বাবা না ঠিক আপনার মতো আছে, সুন্দর একটা মন, কি সরল চাহনি। Sensation classic strawberry or coffee variante. গোলাপি, It is a rice sauce. শিউলি, মনসুর, মতি, রশিক। কি ব্যাপার, আজকে রশিক ভাই আসেনি? জি না স্যার। কেন? স্যার সিএমের সাথে ঝামেলা হয়েছে তো স্যার, এই জন্য সিএমের লোক আসিবার তুলে লিখেছে স্যার। কি ঝামেলা হয়েছে? আর ওই যে যতদিন সিএমের সাথে কাম করছে ততদিন ভালোই ছিল বুঝছেন, এখন একটু ভালোই গেছিল, সৎ, কবের মজুত রাখে নাই। তো এই যে চেয়ারম্যান কি করছে, ওর নামে উল্টো পাল্টা দোষ দিয়া ও পোলো পান্তি তুলে লিখেছে। আর সেটা আপনারা চেয়ে চেয়ে দেখলেন, কেউ প্রতিবাদ করলেন না? চেয়ারম্যান আর কি কমু স্যার, আরে তো ব্যাগকেই ডরায়, আর পোলা একখান পয়দা করছে ওটা তো আছেই। তাহলে আমগো বাড়িতে এসেও আমার না পেয়ে গেছে, দাম বাড়ি নিয়ে পেস পেলে না আস। জীবনে এমন অনেক পরিস্থিতি আসবে যখন আমাদেরকে সাহসিকতার পরিচয় দিয়ে সেই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। যেটাকে ভয় পাওয়া যাবে না, নিজেকে গুটিয়ে ফেলা যাবে না, বরং সেই ভয়ের মুখোমুখি হতে হবে। আমাদের শিখতে হবে কিভাবে জয়ী হওয়া যায়, আর জয়ী হতে না পারলে অন্তত হেরে যাওয়া যাবে না। ক্ষমতাধররা কখনোই চাবে না তার প্রজারা শিক্ষিত হোক কিংবা এগিয়ে যাক, কারণ যে জাতি যত শিক্ষিত তারা ততটাই উন্নত। তাই নিজেকে ভালোবাসতে হবে, ভালোবাসাতে হবে। রসিক ভাই আপনাদের সহপাঠী না, এই গ্রামের লোক না? তাহলে আমাদের কি উচিত না রসিক ভাইকে উদ্ধার করা, আবার ক্লাসে ফিরিয়ে নিয়ে আসা? আর সহপাঠীদের মধ্যে অবশ্যই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত। আমি আপনাদের কাছে এটাই চাবো, আপনারা সাহসিকতার পরিচয় দিয়ে রসিক ভাইকে আবারও স্কুলে নিয়ে আসবেন। জি স্যার। থ্যাংক ইউ। দাদি, দাদি, কি ব্যাপার, আপনি হঠাৎ এখানে? না, এই যে আপনার লেগে একটু রান্না করে নিয়ে এলাম। কিন্তু দাদি তো প্রতিদিনই আমার জন্য রান্না করে। তা তো করে, কিন্তু আপনার জন্য আনছি আমার হাতে রান্না, একটু খায়া দেখেন না। আরে শিউলি, কখন আইলি? এই তো মাত্র আইছি দাদি, স্যারের লেগে অনেক শখ করে রান্না করে নিয়ে আসছি। খুব ভালো করছিস। আমার তো নিজের হাতে রান্না খাইতে খাইতে কিরকম মুক্তি হয়ে গেছে গা। কি করুম কবন, আমার তো হাত মুঠে দুইটা, তবে নাতিরে বিয়া করাইলে আরো একজোর হাত বাড়তো। তো আপনার নাতির বিয়ে করে দেন না? বিয়ে তো করাইতে চাই, দেখোস না তোর সারি গ্রামে আসা ভালো মন্দ না খাইতে পারে কি মন দুব হয়ে গেছে। তয় তোর মধ্যে এরকম ছাত্রী থাকলে আর চিন্তা নাই, কি সুন্দর খাওয়া খাদ্য রান্না করে নিয়ে আইছে। আরে লেখাপড়ার মর্ম যদি আগে বুঝতাম। দাদি, এখনই তো খুব আবল তাবল কথা বলছো। হ, আবল তাবল না, তোর বাপেও কিন্তু আমার এই কথাই বলতো, আমি বলে খালি আবল তাবল কই। সেই আবল তাবলই শেষে ডাবল ত্রিপল হয়ে গেছে, 2 জন থেকে 3 জন। তুই সুদ্ধা। দাদি, এখন একটু বেশি বেশি হচ্ছে। ও তরকারি বেশি বেশি করে আনছিস, আয় বই আমরা ঘরে যাই, 2 দিন না রান্না চলবে।
কিরে মিল্টন, এটাই ওই মাস্টার? জি ভাই। সালাম আলাইকুম মাস্টার। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো আছি। আপনাকে তো চিনতে পারলাম না। আমি এই গ্রামের চেয়ারম্যানের একমাত্র পোলা পলাশ। গ্রামের সবচাইতে প্রভাবশালী আর বড় লোক পরিবার হয়েছে আমাকে। জি না, আপনারা বড় লোক না, আপনারা গরিব। কারণ মানুষের সবচাইতে বড় সম্পদ হচ্ছে শিক্ষা, যেটাতে আপনারা পিছিয়ে আছেন। আর সবচাইতে বড় দারিদ্রতা হচ্ছে মূর্খতা। আমি খুব খুশি হব যদি আপনারা আমার ক্লাসে আসেন। জি পলাশ, রোল নাম্বার 39। তোর 39? মাস্টার, আমরা ক্লাস করি না, আমরা ক্লাস করাই। ভালো ভালো স্কুলটা গুটায় এনতে চলে যান, বেশি দিন থাকেন না। দরিদ্র কি রে টিপ দে। কেমনে দিয়েছে চেয়ারম্যান সাহেব? আমি আপনার কাছে টাকা লইতেছি 10,000। আপনি এখানে লিখছেন আপনাকে প্রত্যেক মাসে সুদ দাম লাগবে 10,000। এটা কিছু হইল? কি কর? দেই 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 দেই। আসলে হয়েছে কি, এই ভুল করে 1,000-এর জায়গায় 10,000 লেগে হয়েছে। আর কত কাজ চেয়ারম্যান সাহেব? আর কতকাল মানুষ এর ঠকাইবে? শোনেন, আমার মধ্যে অক্ষর জ্ঞান আছে, আমরা সব বুঝি। আর আপনি মানে ভুলে গেছেন চেয়ারম্যান সাহেব, আমি মনসুর ডাকাই, কিন্তু মানুষের কল্যাণ নামাই দেই। আর আপনি এসেছেন আমার সাথে ডাকাতি করতে না? টাকা বাদ দেন সেসব কথা, আমার টাকা লাগবো না। আমি আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই স্কুলটা গ্রামে দিয়া পরিবেশটা একদম শেষ করে দিছে। আমিও তখনই কইছিলাম তোমার স্কুলটা এখানে পড়তে দিও না, এখন বুঝো? গ্রামের সবাই শিক্ষিত হয়ে যাইতেছে। গ্রামের সবাই যদি শিক্ষিত হয়ে যায়, আমাকে কি হইব? আমার তো মনে হয় তোমার দিন পুরে রাইতেছে। কি করবা ভাগ্য দেখো। বর্ষিতে আদাব দিয়া রাখছি, খালি গিলতে বাকি। তুই তো ডাকায়, আমি ডাকাইতের সর্দার। আরে এই বয়সে তো ব্যথা বেদনা থাকবো, তে তো অস্থির হইতাছিস কেন? বয়স হয়েছে না, এখন খালি জান না থাকলেই হইব। এই যে আবার হাসো কেন? হাসুন না কি করু, কান্দো। আর কান্দলে কি ভালো হয়ে যাবো? খাওয়া দরকার হলে কান্দবা। আমি চুপ থাকবো, একটু শোয়ার চেষ্টা করো। কে দেখছি দেখ তো। দেখতেছি, যাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আপনি? আসতে পারি?
জি জি অবশ্যই আসেন আসেন। মা ওই আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। না না, আপনার উঠতে হবে না, আপনি শুয়ে থাকেন প্লিজ। থ্যাংক ইউ। আল্লাহ, স্যার আমাকে বাড়িতে আইছেন, ছাত্রী বাড়িতে আইছেন। এই বসে আসুস কেন? চা নাস্তা কিছু দিবি না? না না, আমি কি বলি, কিচ্ছু লাগবে না। আমি জানতে পেরেছি আপনি অসুস্থ, তাই আপনাকে দেখতে আসলাম। হ্যাঁ, আপনারটার মধ্যে একটু ব্যথা করে উঠছি। তুই স্যার লই কথা কো, আমি বাইরে যাইতেছি, নাস্তা পানির ব্যবস্থা করি। স্যার কি যে খুশি লাগতেছে আপনি আইছেন। আমি আপনারা ক্লাসে আসেননি তো, তাই ক্লাসটা খুব নীরব লাগে আপনাদেরকে ছাড়া, তাই কোনো কিছু চিন্তা না করেই চলে আসলাম। কিছু মনে করেননি তো? না না, বরং আরো খুশি হয়েছি আপনি আইছেন। আসলে সবকিছু কি হলো? কি হলো? মা! এই মা! এই পলাশ! এই কি করছ তুই এখানে? হ্যাঁ? কি হইছে? মাইয়া দিয়া তো ভালোই ব্যবসা শুরু করছো। মুখ সামলায় কথা কস। মুখ সামলাইতেছি। এই পুরা গ্রামবাসীরে খবর দে, আজকে এই মাস্টারের আমি স্পেশাল ক্লাস নেব। পলাশ না, তুই কি করতাছিস? দরজা খুলে। কি শুরু করছি? কালকে সকাল হইলে টের পাইবা। দরজা খুলেন, পলাশ ভাই! বুড়িরে সরা খবর দে, পুরো গ্রামবাসীরে খবর দে। তাড়াতাড়ি খবর দে। শিউলির মতো মাইয়া এরকম একটা কাজ কিভাবে করতে পারো? ওই বুড়ি, তোমার না ক্যান্সার? তুমি আবার মাইয়া দিয়ে এই কাজ কবে থেকে শুরু করলা? চেয়ারম্যান সাহেব, মুখ সামলায় কথা কন। আপনি খালি খালি আমার মায়ের বাঁচানোর চেষ্টা করতেছেন। ফাঁসানোর চেষ্টা আমরা করতেছি? হ্যাঁ? আমরা? তুমি মাইয়া দিয়ে ব্যবসা করবা তুমি, আর দোষ দিবা আমাকে? শোনেন গ্রামবাসী, এই যে মাস্টার, এই গ্রামের একটা মাইয়ের লগে ফষ্টি করতে দেয়া ধরা পড়তে, এই মাস্টারের কি গ্রামের স্কুলে মাস্টারি করার অধিকার আছে? আমরা আজকে এই মাস্টারের স্কুল ভাঙ্গা আর এই গ্রাম ছাড়া করবো। আর এই যে এই দুশ্চরিত্রা শিউলি, ওর চুল আজকে আমরা জনসম্মুখে নাইরা কইরা ওর একটা শিক্ষা দেবো, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের সাহস না পায়। এক মিনিট। চেয়ারম্যান সাহেব, এভাবে চক্রান্ত করে এই গ্রামের নিরীহ মানুষগুলোকে আর কতদিন আপনি অন্ধকারে রাখবেন? এই স্কুল গ্রামের মানুষকে শয়তান বানাইতেছে। এই স্কুলে মাস্টারি করার কোনো অধিকার তোমার নাই। এই গ্রামের মানুষগুলোকে অজ্ঞ, অশিক্ষিত, মূর্খ বানিয়ে আপনি অনেক ফায়দা লুটেছেন, কিন্তু আর না, এখন সবাই সোচ্চার হয়েছে। স্বাধীনতার এত বছর পরে এই দেশের প্রত্যেকটা মেয়ের অধিকার আছে শিক্ষিত হবার। মনে রাখবেন, শিক্ষা একটা জাতির মেরুদণ্ড।
যেটা আপনার মতো কিছু নরপিশাচ প্রতিনিয়ত ভাঙার জন্য মরিয়া হয়ে থাকে। ভালো ভালো আমাদেরকে ছেড়ে দিন। আমি শুধুমাত্র একজন অসুস্থ মানুষকে দেখতে গিয়েছিলাম তাদের বাড়িতে, দ্যাটস ইট। অসুস্থ মানুষকে দেখতে গেছিল, মনে হয় আমরা কিছুই বুঝি না, ফিডার খাই। হ্যাঁ, তুমি নিয়ে বেশি কথা বলো। তোমার বাবা একজন সম্মানিত মানুষ, এই জন্য তোমার আমি কিছু বললাম না। তুমি ভালোই ভালোই এখন এই গ্রাম থেকে চলে যাও, আমাকে দম ফলাইতে দাও। এখন আমরা শিউলির বিচার করবো। যা শিউলি মাথা মেরে কর। এটা ঠিক বিচার। এই খুরকা চিক করে আছে লয়। শিউলির দিকে এক পা গাইলে পা কিন্তু পা যায় থাকবো না, কয় দিলাম। চেয়ারম্যান, আর তোমার কথা আমরা মানবো না। আমরা আপনারে আর মানি না। এই তোরা কি আমাদের ডরাস না? না, ডরাই না। এই এই এলাকার লোকজন আজকে যদি এখান থেকে যদি প্রতিবাদ না করে যাও, তাহলে লালু পাগলার মতো সারা জীবন পাগল হয়ে রাস্তায় রাস্তায় তোমরা ঘুরবা। মাস্টার, মাস্টার, আমি এই জীবন অপেক্ষায় ছিলাম। এই চেয়ারম্যান সবার জীবন ধ্বংস করে দিছে, আমার জীবন ধ্বংস করে দিছে। এর বিচার চাই, সবার কাছে বিচার চাই, এর বিচার চাই আমি। কোন এক বিখ্যাত মনীষী বলেছিল, শিক্ষক হিসেবে আপনি তখনই সফল যখন ছাত্ররা আপনার এক কদম হাঁটার জোরে 10 কদম এগোনোর স্বপ্ন বোনেন। আর তাই সেদিন ঠিক এভাবেই পেছনে এক টুকরো বাংলাদেশ সাথে নিয়ে স্বপ্নবাজ ফিনিক্স পাখির মতো চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, যাপিত জীবন তাপিত তখন যখন তখন আপনি বলিতে না সক্ষম, শাসক করিবে অক্ষম, শিক্ষাই তখন মোক্ষম। থাকিবে না কোনো ছল চাতুরি, রহিবে না কোনো দর কষাকষি, কাগজে কলমে আমরাই তো পারি বলিতে মোরা আমি বাঙালি। জীবনে এমন অনেক পরিস্থিতি আসবে যখন আমাদেরকে সাহসিকতার পরিচয় দিয়ে সেই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। যেটাকে ভয় পাওয়া যাবে না, নিজেকে গুটিয়ে ফেলা যাবে না, বরং সেই ভয় মুখোমুখি হতে হবে। আমাদের শিখতে হবে কিভাবে জয়ী হওয়া যায়, আর জয়ী হতে না পারলে অন্তত হেরে যাওয়া যাবে না। ক্ষমতাধররা কখনোই চাবে না তার প্রজারা শিক্ষিত হোক কিংবা এগিয়ে যাক, কারণ যে জাতি যত শিক্ষিত তারা ততটাই উন্নত। তাই নিজেকে ভালোবাসতে হবে, ভালোবাসাতে হবে। আবির, আবির, আপনার বাবা, তুই এতদিন পর বুঝি মার কথা মনে পড়লো? কেমন আছিস বাবা তুই? আছি, ভালো আছি। আবির কই? আবির, বাবা তুমি? আবির, তুই তুই এখানে কিভাবে থাকিস? এখানে কি মানুষ থাকে?
তুমি এভাবে কথা বলছো কেন বাবা? তুমিও তো একটা সময় এখানেই ছিলে, ইনফ্যাক্ট এখানেই বড় হয়েছো। হ্যাঁ হ্যাঁ ছিলাম, কিন্তু এখন তো আর থাকি না, এখন তো আর থাকার দরকার পড়ে না। এত পর কি করে হয়ে গেলি তুই বাবা? তোর আব্বাজান মারা গেলেন, তার লাশটাও তুই একবার দেখতে এলি না। বাড়ি আসবো কেন মা? বাবাই তো আমাকে বলেছিলেন যে আমাকে আর দেখতে চান না কখনো, সেজন্য আমি আসিনি, আমি চলে গিয়েছি এখান থেকে। আর ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার হাইলি এডুকেটেড ছেলেকে নেওয়ার জন্য আমাকে এখানে আসতে হয়। ভেবেছিলাম মরার আগে আর তোর চেহারা আমি দেখতে পাবো না, আল্লাহ রহম করেছে। এসব সিম্প্যাথেটিক কথা বলো না তো মা। ওই চেয়ারম্যান সাহেব আমাকে ফোন করছিলেন দেখেই তো আমি আসছি। ওই স্কুলে কি না কি ঝামেলা হয়েছে, আর তুমিও না মা, এখানে থাকার কোনো ব্যবস্থা নেই, কোনো কিচ্ছু নেই, তারপর আমার ছেলেটাকে এখানে কেন আটকে রাখছো? তুমি 58 বছর বয়সে যেটা করতে পারোনি, তোমার ছেলে সেটা 28 বছর বয়সে করে দেখিয়েছে। ইউ শুড বি প্রাউড অফ ইউর সান। কে বলেছে এখানে কিছু নেই? এখানে এমন কিছু আছে যেটা শহরেও নেই। এখানকার বাতাস, নদী, প্রকৃতি সবকিছু আমার আপন, এবং এগুলোই আমাকে আটকে রেখেছে। কবিতা দিয়ে জীবন চলে না বীর। যে জীবনে শুরু আছে এবং শেষ আছে, সেই জীবন চালাতে হয় না, সেই জীবন চলেই যায়। বাবা তুই মুখ হাত ধুয়ে নে, আমি তোদের জন্য খাবার রেডি করি। যা যা। আমি তোমার ব্যাপারে খোঁজ নিয়েছি। তোমার বাবা নেই, তোমার একমাত্র মা, তো আবার ওনার ক্যান্সার। সো স্যাড। তো তুমি আমার ছেলেকে পটানোর ব্যাপারে কত টাকা কন্ট্রাক্ট নিয়েছো? মানে মানে বুঝলাম না। ও বুঝলে না? তোমরা না ওই গ্রামের মেয়েরা মোটামুটি একই ক্যাটাগরি, সব কিছু করো খুব ধীরে সুস্থে, কিছু জিজ্ঞেস করলেই বলো মানে কিছু বুঝলাম না। আচ্ছা তুমি কি কখনো নিজেকে নিয়ে কোনো বিচার করেছো? তোমার কি মনে হয়েছে যে তুমি আবিরের যোগ্য? আরে আমার অফিসে ওই যে থার্ড ক্লাস যে এমপ্লয়ি, সেও তো তোমার থেকে কয়েক হাজার গুণ টাকার মালিক, আর তোমার চেয়ে আরো অনেক ভালো ড্রেস আপ করে। স্যার, আপনার ছেলে যদি আমাকে পছন্দও করে থাকে, সেটা ভালোবেসে করে, আপনাদের অফিসে কর্মচারী বানাতে চাইনি। বাবা, কথা তো বেশ ভালোই শিখেছো, ভালোই পারো। আমি জানি তোমরা সবাই মিলে আমার ছেলেটাকে ট্র্যাপে ফেলেছো, এবং সেই জন্য আমি তোমাকে দুটো অফার দিচ্ছি। হ্যাঁ, এক, তুমি যদি তোমার মার ট্রিটমেন্ট করাতে চাও তাহলে তার সমস্ত খরচ আমি দেবো, এবং সেই জন্য তোমাকে আবিরকে ছাড়তে হবে। আর দুই, তুমি যদি এই কথা আবিরকে বলো এবং আবিরকে ভালোবাসো, তাহলে তোমার মার চিকিৎসা হবে না, মারা যাবে, আর তুমি একজন বাবার অভিশাপ নিয়ে আজীবন কাটাবা। নাও চয়েস ইজ ইয়ার্স। স্যার, টাকা পয়সার প্রতি যদি আমার ওরকম কোনো লোভই থাকতো, তাহলে অনেক আগে নিজের শিকড় ভুলে দেশে বাড়ি জমাতাম। আজকে আপনি আমার টাকা পয়সা, আমার পোশাক নিয়ে এত কথা বলতেছেন না, তখন এই আপনি আমার বাহবা দিতেন, প্রশংসা করতেন। স্যার, আপনার কোনো চিন্তা করতে হবে না। আজকের পর থেকে আপনার ছেলের সাথে আমি আর কোনো যোগাযোগ রাখবো না, তার থেকে অনেক দূরে চলে যাব। আমি কোনো বাবার অভিশাপ নিতে চাই না, কারণ সম্পর্কের মূল্য আমার কাছে অনেক চওড়া, যেটা দাঁড়িয়ে পাল্লায় মাপা যায় না। আর আমার মাকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। যখন উপর থেকে ডাক আসবে, তখন সবাইকে চলে যেতে হবে। কাল সকালে তুই আমার সঙ্গে রওনা দিবি, এখানে আর এক মুহূর্ত নয়।
কিন্তু বাবা, আমি শিউলিকে ভালোবাসি। আর সব থেকে বড় কথা, আমি যদি এখান থেকে চলে যাই তাহলে এই স্কুলটা বন্ধ হয়ে যাবে। কিন্তু সে তো তোকে ভালোবাসে না, সে ভালোবাসে তোর টাকাকে। আমি নিজে যেয়ে কথা বলে আসছি। এটা কখনোই সম্ভব না। শিউলি খুব ভালো একটা মেয়ে। বাবা, ওরা ততদিনই ভালো থাকে যতদিন তুই ওদেরকে টাকা দিবি। সার্ভিস দেওয়া বন্ধ করে দে, দেখবি যে আরেকজনের কাছে চলে গেছে। মা তো এমন ছিল না। মাও তো এই গ্রামের মেয়ে ছিল বাবা। কিন্তু বাবা, সবাই তো আর তোর মা না। তুই কেন বুঝতে পারছিস না? আমি আজ নিজ হাতে ওকে 50 লাখ টাকার চেক দিয়ে আসছি। বিশ্বাস না হলে নিজের চোখে যেয়ে দেখে আসবি, কাল ওদের বাসা ফাঁকা পাবি। দেখ বাবা, তোর মা বেঁচে নেই, আমার একমাত্র সম্পদ তুই। যদি বাবাকে বাঁচাতে চাস, কালই আমার সঙ্গে যাবি। মা, তুমি কোনো চিন্তা করো না। এখন হয়তো আমরা খালি হাতে যাইতেছি, কিন্তু দেখো শহরে যে মনে বড় একটা চাকরি করবো, ভালো একটা বাসা নিল, তোমার চিকিৎসার ব্যবস্থা করবো, পরে তোমার সুস্থ করে ফেলামো। কে আল্লাহ দিনে সেরাক পাইবি? মনে করো তাই পাইছি। কিন্তু আমি তো আলাদিনে সেরাক চাই না, আমি চাই রাজকুমার। যে রাজকুমার এসা সব শান্তিতে রাখতে পারবো, তারে। সব রাজকুমারীর ভাগ্যে রাজকুমার ছুটে দেব। কিছু রাজকুমারী আমার মতো দুর্ভাগ্য হয়। আজকে আমি হাইরা গিয়েও জিতে গেছি মা, কারণ তোমার মতো একটা মা পাইছিলাম, যে আমার কোনোদিন টাকার কাছে হাঁটতে শেখায় নাই, সবসময় আমার সন্তানে বাঁচতে শিখাইছে। কোনোদিন কোনো কিছু লোভ আমার জীবনে আসলো না মা। আর এটাই আমার সব থেকে বড় পাওয়ার। এটা নিয়ে আমি গর্বিত। আমার আর কিচ্ছু লাগবে না মা। ওই যে তারাটা দেখতেছস, ওইটা তোর বাপসা। কয়দিন পরে আর একটা তারা দেখবি, সেইটা হইল আমি।
আবার একটু স্বাভাবিক হতো বাবা। যেই মেয়ে তোকে চায় না তার জন্য মন খারাপ করা কি আছে? তুমি উদযাপন করো, তোমার ছেলে তো কষ্টে আছে। তোমার ছেলে কষ্টে আছে কেন একটাবার ভেবে দেখেছো? কারণ সে জীবনের প্রথমবার জীবন নিয়ে খুব সিরিয়াস ছিল, মানুষের প্রতি দায়িত্বশীল ছিল। তুমি তো জয়ী হয়েছো, কিন্তু বাবা কখনো ভেবে দেখেছো যে তুমি সব সময় নিজের জেদকে জয়ী করেছো, নিজের আত্মাকে না? কি হলো, দেখে চালাতে পারো না? যত সব ভাঙা রাস্তা। দাদির মুখে শুনেছিলাম এই রাস্তা ধরেই তুমি মার সাথে সাইকেল চালিয়ে দেখা করতে যেতে। সাথে থাকতো মায়ের প্রিয় কদম ফুল আর একটা চিরকুট। আমার খেয়াল করে দেখেছো, রাস্তা ঠিক আগের মতোই আছে। সময় পাল্টেছে কিন্তু রাস্তা বদলায়নি। আফসোস, শুধু বদলে গেছো তুমি। তাই হয়তো বা এই চিরচেনা রাস্তাও আজ তোমার কাছে বড় অচেনা লাগছে। ড্রাইভার, গাড়ি থামাও তো। কি ব্যাপার বাবা, গাড়ি থামালে যে? তুই একটু আগে বললি না যে আমি গন্তব্য হারিয়ে ফেলেছি? আমি আসল গন্তব্যটা হারিয়ে ফেলেছি, তাই যেতে পারছি না। মানে বাবা, আমি তোমার কথা বুঝতে পারছি না। আমি আসলে তোর সঙ্গে মিথ্যা বলেছি রে। শিলিকে আমি কোনো টাকা দেইনি। আমি তাকে এই শহর থেকে চলে যেতে বাধ্য করেছি। আমি তাকে টাকাটা দিতে চেয়েছিলাম, কিন্তু সে টাকাটা নেয়নি। আমি মানুষ চিন্তা আসলে অনেক ভুল করছি রে। আমার স্ত্রী, সন্তান, এমনকি আমার মাকেও আমি চিনতে ভুল করছি। অর্থে দম্ভে আমি একদম অন্ধ হয়ে গেছিলাম। তুই আমাকে ক্ষমা করতে পারিস। তুই এখন সোজা চলে যাবি শিলির কাছে, আর আমি আমার মার কাছে। আজ থেকে আর কোনো দাম্ভিকতা নয়। যতদিন বেঁচে আছি ততদিন শুধু ভালোবাসা দিতে চাই এবং ভালোবাসা পেতে চাই। তুই আমাকে মাফ করে দে বাবা। বাবা মাকে কখনো সন্তানের কাছে মাফ চাইতে নেই। বাবা, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, সেটাই আমার কাছে অনেক বড়। বাবা, বাবা প্লিজ বাবা, তুমি দাদির কাছে ফিরে যাও না। দাদি তোমাকে বড্ড মিস করে। দাদি তোমাকে অনেক ভালোবাসে। তুমি দাদির কাছে ফিরে গিয়ে একটা বা দাদিকে জড়িয়ে ধরে বলো যে তুমি তাকে কতটা ভালোবাসো। দেখবে সে এক বুক পৃথিবী নিয়ে তোমাকে জড়িয়ে ধরেছে, আবার আগের মতো আপন করে নিয়েছে। প্লিজ বাবা। থ্যাংক ইউ বাবা।
পেস্ট্রি তবে আমারে মাফ করে দিও মা। গগন আমি ভুল করছি না। ফিরে আসা দিল শিউলি! চোখের মনি কোথায় আমারই মন স্বপ্ন আঁকে তোরি তুলিতে হয় ভাবছ তুমি ছুটছি প্রেমের অগ্নি শিখায় আমি ইশারে বলে যাই তোমার হাসির মূর্ছনায় আমার কাব্য কবিতা ছন্দে আনন্দে শুধু তোমাকে চাই আমি বিরহ বলতে বুঝি তোমাকে হারাবার কাহিনী আমি দিনকে বলি যে আজি স্টেশনে আনা সূচি তোমাকে ভালোবাসাটা আমার কোনো স্বপ্ন ছিল না, ছিল আমার লক্ষ্য। স্বপ্ন হলে সেটা স্বপ্নই থেকে যেত। একটা লক্ষ্য বলে ট্রেন আসার আগে আমি তোমার কাছে পৌঁছাতে পেরেছি। তাহার মায়া বিষায় আমি আমার সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি, তোমাকে নিয়ে একটা নতুন জীবন সাজাবো বলে। রঙিন উষ্ণ ছোঁয়ায় আমি ইশারায় বলে এই নে, তোমার হাসির মূর্ছনা ভালোবাসো আমাকে? আমার কাব্য কবিতা ছন্দে আনন্দে শুধু তোমাকে চাই আমি বিরহ বলতে বুঝি
দিতে হয় ভাবছো তুমি ছুটছি প্রেমের অগ্নি শিখায় Sensation, classic strawberry or coffee variant.